প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। গ্রামীণফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসুদুজ্জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ভারতের পাল্টা হামলা, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 9 সেনা সহ বহু জঙ্গি হত্যার দাবি, গোলাগুলিতে 2 সেনা নিহত হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইকস, একটি বিভ্রম পাকিস্তানি সেনাবাহিনী। মানব জমিন, প্রধানমন্ত্রী ফিরছেন আজ, বিপুল সংবর্ধনার প্রস্তুতি। আমাদের সময়, শাহজালাল দিয়েই পাচার হচ্ছে $100 কোটি। সকালের খবর, বিশ্ববিদ্যালয়ের 25 শিক্ষক গোয়েন্দা নজরদারিতে। যায় দিন, মেডিকেল ভর্তির ভুয়া প্রশ্ন বেচে $100 কোটি হাতানোর ছক। বগুড়ায় যুবলীগ ক্যাডারদের ছুরিতে ছাত্রলীগ কর্মী নিহত। দৈনিক ইনকিলাব, ইয়াবার ভয়াল আগ্রাসন। ভোরের কাগজ, রাজপথে ফিরছে রাজনীতি, জঙ্গি দমন উন্নয়ন সংগঠন সরকারের 3 অগ্রাধিকার, আন্দোলন সংগঠন নির্বাচন, ত্রিমুখী প্রস্তুতি বিএনপি। আমাদের অর্থনীতি, সার্কের সমান্তরাল বৃহৎ জোটের ঘোষণা হতে পারে গোয়া সম্মেলনে, ব্রিক্স ও বিমস্টেক সম্মেলনে দেখা হবে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর। দৈনিক দিনকাল, নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে বিরোধী কর্মীদের গুলি করছে HRW। দৈনিক সংগ্রাম, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন, বাংলাদেশে বন্দী বিরোধীদের পায়ে ইচ্ছাকৃত গুলি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। দৈনিক করতোয়া, পুলিশের মোটরসাইকেলে আগুন, গুলি, বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা খুন। The Independent, tension mounts as India kills 2 Pak soldiers on border. Dhaka Tribune, new jail demand close to militant Tamim held in Tongi. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। মূলত প্রধান শিরোনাম ভারত পাকিস্তান পরিস্থিতি। গুলিতে পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর পাকিস্তানও জবাব দিয়েছে, এবং যেহেতু পারমাণবিক অস্ত্র রয়েছে তাদের হাতে, সেজন্য উত্তেজনাটা অনেক বেশি। ভারত পাকিস্তান সীমান্ত, বিশেষ করে কাশ্মীর সীমান্ত, আমরা মাঝে মধ্যে এরকম সংবাদ শুনি যে এলাকাটি একই সঙ্গে দুর্গম এবং এলাকাটি একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর যে এলাকাগুলো আছে, কাশ্মীর সেরকম একটি এলাকা। এখন এই জায়গাটি, এই দুর্গম এলাকাটিতে ভারত এবং পাকিস্তানের এক ধরনের রাজনীতি, সেই রাজনীতির সুযোগ নিয়ে কিছু মানুষ সুবিধা নিতে চাইছে এবং তার প্রেক্ষিতে সেখানে এক ধরনের উগ্রপন্থার বিস্তার ঘটেছে। এবং এই উগ্রপন্থার বিস্তার ঘটেছে শুধুমাত্র কাশ্মীরের কিছু মানুষ যে উগ্রপন্থার বিস্তার ঘটিয়েছে বিষয়টি তা নয়। এই উগ্রপন্থার বিস্তার ঘটানোর পেছনে ভারতের এবং পাকিস্তানের রাজনীতি একটি বড়ভাবে দায়ী আছে। প্রথমে যদি ভারতের কথায় আসি, ভারত 1947 সাল থেকে কাশ্মীরিদের সঙ্গে যে ওয়াদা করেছিল 2016 সাল পর্যন্ত এসে সেই ওয়াদাগুলো পালন করেনি। তাদেরকে স্বায়ত্তশাসন দেয়া, তাদেরকে মানুষ হিসেবে দেখা, তাদেরকে মুসলিম হিসেবে না দেখা, এই যে নীতিটি ভারতের কাছে প্রত্যাশিত ছিল, ভারত এই দীর্ঘ সময়ে সেই নীতির বাস্তবায়ন করেনি। কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, কখনো কখনো কাশ্মীরিদের স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে তাদেরকে স্বায়ত্তশাসন দেওয়া হয়নি। বাস্তবে তাদের যে অধিকার, সেই অধিকারগুলো দেওয়া হয়নি। ভারত পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক দেশ, কিন্তু এই বৃহৎ গণতান্ত্রিক এই দেশটি কাশ্মীর শাসন করে, কাশ্মীর পরিচালনা করে সামরিক উপায়ে। 8 থেকে 10 লক্ষ সামরিক বাহিনীর সশস্ত্র সদস্য পুরো সময়টি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থান করে, এবং কাশ্মীরের জনগণের সঙ্গে সামরিক বাহিনী যে আচরণ করে, সেই আচরণের প্রেক্ষিতে একটি জায়গাতে এরকম সন্ত্রাসবাদের বিস্তার ঘটবে, এরকম বিদ্রোহী জনপদের বিস্তার ঘটবে, এরকম স্বাধীনতাকামীদের বিস্তার ঘটবে, এটি খুব অসম্ভব কিছু নয়, খুব অবিশ্বাস্য কিছু নয়। আর এর বাইরে গিয়ে যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তান
এক ধরনের উগ্রবাদের একটা তীর্থভূমিতে পরিণত হয়েছে, নিজেদের সমগ্র পাকিস্তান উগ্রবাদের তীর্থভূমিতে পরিণত হয়েছে। সেই উগ্রবাদের তীর্থভূমিতে তারা তালেবান থেকে শুরু করে একেবারে কাশ্মীর পর্যন্ত পুরো অঞ্চলটিতে তারা এক ধরনের সন্ত্রাসবাদের বিস্তার ঘটিয়েছে, এবং সেই সন্ত্রাসবাদের বিস্তারটা পাকিস্তান ঘটিয়েছে তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। তাদের সামরিক বাহিনী, তাদের গোয়েন্দা সংস্থা এই উগ্রবাদের সাথে সম্পৃক্ত, এবং তারা পাকিস্তান খুব ভালো করেই জানে যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তারা কোনোদিন যেতে পারবে না, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনোদিন তারা তাদের নিয়ন্ত্রণে পাবে না। কাশ্মীরের যে জনমানুষ, সেই কাশ্মীরের জনমানুষও পাকিস্তানের সঙ্গে যেতে চায় না। তারা যদি ভারতের সঙ্গেও থাকতে চায় না, তারা শেষ পর্যন্ত তারা এক ধরনের স্বায়ত্তশাসন চায়। তো পাকিস্তান এটা জানার পরেও পাকিস্তান একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখার জন্য এই জায়গাটিতে এক ধরনের এই স্বাধীনতাকামী বলি, সন্ত্রাসবাদী বলি, বিচ্ছিন্নতাবাদী বলি, এদেরকে পৃষ্ঠপোষকতা দেয়। এদের পৃষ্ঠপোষকতা দেওয়ার সুযোগ নিয়েই ভারতের একটি সামরিক ছাউনিতে আক্রমণ করে 18 জন সৈনিককে হত্যা করা হলো। এই বিষয়গুলো দিয়ে দু তিনটি বিষয় প্রমাণ হয়। তার মধ্যে একটি বিষয় প্রমাণ হয় যে সামরিক উপায়ে যে সমাধান ভারত করতে চাইছে, ভারত সেই সমাধানটি করতে পারবে না। ভারত বিপুল অস্ত্র, বিপুল সংখ্যক সৈন্য সমাবেশ করে তারা বলতে চাইছে যে তারা সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থায় যে খুব বড় রকমের গলদ আছে, এবং ওই রকম একটি পাহাড়ি এলাকার যে পুরোটা নিয়ন্ত্রণে রাখা যায় না, পুরোটা যে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়, সেটি এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। এর মধ্যে দিয়ে বড়ভাবে প্রমাণ হয়েছে যে কাশ্মীর সমস্যার সামরিক কোনো সমাধান নাই। কাশ্মীর সমস্যার একমাত্র সমাধান রাজনৈতিক উপায়ে করতে হবে, এবং সেটি কাশ্মীরিদের সঙ্গে আলোচনা করে করতে হবে। কাশ্মীরিরা কি চায় সেই মনোভাবের প্রতি যদি শ্রদ্ধা দেখিয়ে ভারত এই সমস্যার সমাধান করতে চায়, তাহলেই একমাত্র সমাধানের দিকে হাঁটা যাবে, সমাধানের পথে হাঁটা যাবে। বর্তমান যে পদ্ধতিতে ভারত হাঁটছে, যে পদ্ধতিতে পাকিস্তান হাঁটছে, এই জায়গা থেকে পাকিস্তান বা ভারত বের হয়ে আসতে পারবে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দুর্ভাগ্যজনকভাবে যেটা ঘটবে সেটি হচ্ছে যুদ্ধ ভাব হবে, ঠিক যুদ্ধ হবে না, কিন্তু এর প্রেক্ষিতে সাধারণ জনমানুষ, সীমান্ত এলাকার জনমানুষ, কাশ্মীরের যে জনমানুষ, যারা বছরের পর বছর, যারা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে যে একটু শান্ত পরিবেশ হবে, পর্যটক তাদের দেশে যাবে, সেখান থেকে তারা আয় করবে, সেই সাধারণ দরিদ্র জনমানুষ বা মধ্যবিত্ত জনমানুষ, পর্যটন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত যে জনমানুষ, তাদের এক ধরনের নিদারুণ দুর্ভোগের মুখে পড়তে হবে। সেটি একটি রয়েছে, কিন্তু যেটি পাকিস্তান হুমকি দিয়েছে পরমাণু অস্ত্র ব্যবহারের, যদি সেটি ঘটেই তখন সেটি অবশ্যই আঞ্চলিক পর্যায়ে সবার জন্য হুমকি, শুধু কাশ্মীর বা ভারত পাকিস্তানের উত্তেজনাটি যে জায়গাটিতে আছে সেই জায়গাটিতে হুমকি হবে। যেমন নরেন্দ্র মোদী প্রতিদিনই হুমকি দিয়েছেন, এখন কিছুটা সুর নরম করেছেন। পাকিস্তানের ক্ষেত্রেও একই কথা, যেহেতু তাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে, ভারত এবং পাকিস্তান দুটি দেশের কোনো দেশই চায় না শেষ পর্যন্ত যুদ্ধে জড়াতে। এখন তারা, যেহেতু ভারতের জনমানুষের একটি প্রচন্ড চাপ আছে যে ভারত পাকিস্তান আক্রমণ করুক, নরেন্দ্র মোদীর যে বিজেপি, তাদের চাপ আছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন যে পাকিস্তানে যদি সে আক্রমণ করে তাহলে পাকিস্তানও তাকে আক্রমণ করবে, সুতরাং একটি যুদ্ধ হবে, এবং দুটি দেশের কাছেই পারমাণবিক অস্ত্র আছে, দুটি দেশেরই ভয় আছে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার হতে পারে। এই ভয়ের কারণে এবং মোটামুটি দুটি দেশই শক্তিশালী, সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার কারণে শেষ পর্যন্ত গিয়ে বড় আকারের যুদ্ধ হবে বলে আমার কাছে মনে হয় না। আমি মনে করি না যে বড় আকারের কোনো যুদ্ধ হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন আজ, তাকে সংবর্ধনার প্রস্তুতির খবর আমরা কয়েকদিন ধরেই শুনছি, আওয়ামী লীগের প্রস্তুতির খবর বিভিন্ন দিক থেকে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন তিনি, এবং যুক্তরাষ্ট্রে আরো কিছু আলোচনায় অনেক কথা। সম্প্রতি তিনি জঙ্গি দমনে প্রবাসীদেরকেও আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। যে কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এগুলো তো বাংলাদেশের জন্য খুবই জরুরি কথা, দরকারি কথা। জঙ্গি দমনের ক্ষেত্রে কথা বলেছেন তিনি, জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন, বাংলাদেশের তার সরকারের সময়ের যে অগ্রগতি বা উন্নয়ন সেই সমস্ত কথা বলেছেন। এখন সেগুলো নিয়ে কথা আছে, আলোচনা আছে, সমালোচনা আছে, সেটি খুব সাধারণ ব্যাপার, সেটা দেশের ভেতরে হবে। কিন্তু তিনি যখন দেশের বাইরে গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশকে তুলে ধরছেন, সেই পুরো বিষয়গুলোকে আমরা স্বাগত জানাবো, আমরা অভিনন্দন জানাবো। আর সংবর্ধনার যে বিষয়টি, এটি একটি
একটি ভালো দিক যে সংবর্ধনাটি হচ্ছে শুক্রবারে, এই দিনটি যেহেতু সরকারি ছুটির দিন, তুলনামূলকভাবে মানুষের দুর্ভোগ কম হবে, কারণ ঢাকা নগরে আওয়ামী লীগ বা বিএনপির যদি কোনো একটি বড় সমাবেশ থাকে, পুরো ঢাকা শহর এক ধরনের স্থবির নগরীতে পরিণত হয়। যেহেতু এটি শুক্রবার, সুতরাং সেই কারণে আমার ধারণা নয়, এটা সত্যি যে জনমানুষের দুর্ভোগ কিছুটা কম হবে। তারপরেও যারা বের হতে চাইবেন, যাদের জরুরি কাজ থাকবে, তাদের এক ধরনের দুর্ভোগ হবে, এটা মেনে নিতে হবে। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে গেছেন, তিনি ফিরে আসবেন, এটার জন্য সংবাদ সম্মেলনের যে ধরন আছে, একটি জনসভা করা যেতে পারে, কিন্তু এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত যে এই যে সংবর্ধনা দেওয়ার ব্যাপারটি, এই সংবর্ধনা দেওয়ার ব্যাপারটির সঙ্গে আমার কোনো আপত্তি নেই। সংবর্ধনা দেওয়া যেতে পারে, সংবর্ধনা দেওয়া হোক, এটি একটি ভালো ব্যাপার। কিন্তু জনদুর্ভোগ, আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল, যে দলটি সরকার পরিচালনা করছে, তো সেই দলটির সাধারণ জনমানুষের কিসে কষ্ট হয়, কিসে দুর্ভোগ হয়, এই বিষয়টির প্রতি আরেকটু সচেতনতা প্রত্যাশিত। শিরোনাম রয়েছে বগুড়ায় আজিউল্লাহ কলেজে ছাত্রলীগ নেতা খুন হয়েছে, যুবলীগের সঙ্গে সংঘর্ষের কথা বলা হয়েছে কোনো শিরোনামে। পুলিশের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে, ওখানে ক্ষুব্ধ যারা তারা দিয়েছে। এখন এটা নিয়ে কি আলোচনা করব? ছাত্রলীগ যুবলীগ যে সংঘর্ষের প্রেক্ষিতে একজন হত্যাকাণ্ডের শিকার, সংঘর্ষটা কি নিয়ে? রিক্সা ভাড়া নিয়ে, রিক্সা ভাড়া 20 টাকা কম বেশি দেয়াকে নিয়ে সংঘর্ষ। 40 টাকা ভাড়া, তিনি 20 টাকা দিচ্ছিলেন ছাত্রলীগের নেতা। এটাকে কেন্দ্র করে যখন একটি সংঘর্ষ হয় এবং ছাত্রলীগের মতো এত ঐতিহ্যবাহী একটি সংগঠন এবং যুবলীগের মতো আরেকটি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যখন সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একজন নিহত হয়, এটির নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এখানে যে বিষয়টি আমাদের অনুধাবন করা দরকার, যে বিষয়টি সরকার যারা পরিচালনা করছেন তাদের অনুধাবন করা দরকার, কোন একটি প্রতিষ্ঠানের নেতা কর্মীদেরকে যদি মোটামুটিভাবে এরকম একটি সিগন্যাল দিয়ে দেওয়া হয়, অথবা তারা এই সিগন্যালটি পেয়ে যায় যে তারা যা কিছুই করুক না কেন সর্বোচ্চ নেতৃত্ব বা দলীয় নেতৃত্ব শেষ পর্যন্ত গিয়ে তাদের পেছনে থাকবে, এবং এইখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বা ছাত্রলীগের পক্ষ থেকে যে কথাটি বলা হয় বা এই ক্ষেত্রেও বলা হবে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থাটা কি? একটি দুটি হত্যাকাণ্ডের বিচার, এর বাইরে তারা যে 100-এরও বেশি হত্যাকাণ্ড, 100 বেশি নয়, 57 জন বা 58টি হত্যাকাণ্ড ঘটেছে এই গত কয়েক বছরে ছাত্রলীগ নিজেদের মধ্যে সংঘর্ষ করে, বা যুবলীগের সঙ্গে বা ছাত্রলীগের সঙ্গে, তার বিচার হয়েছে, এরকম হয়তো 2-3টি ঘটনা থাকতে পারে তাদের বিচার হয়েছে। এর বাইরে তাদের বিচার কি? তাদের বিচার তারা ওই সংগঠনের কর্মীদেরকে, কয়েকজন কর্মীকে বহিষ্কার করে, কয়েকজন কর্মীকে কমিটি স্থগিত করে, কয়েকজন কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করে। কিন্তু বাস্তবেই বহিষ্কারের ব্যাপারটি একেবারে সম্পূর্ণভাবে লোক দেখানো, এটি অতীতে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রমাণ হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে একটি বিষয় ছাত্রলীগ মেসেজ পেয়ে গেছে, সেই কথাটি যেটি বলছিলাম, যে তারা যা কিছুই করুক না কেন তারা মোটামুটি ভাবে আইনের ঊর্ধ্বে। আপনি একটা বিষয় দেখেন, গত 5-7 বছরে ছাত্রলীগের হাতে প্রকাশ্যে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র দেখা গেছে, গত 5-7 বছরে ছাত্রলীগের হাতে প্রকাশ্যে যে পরিমাণ ছুরি, চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল দেখা গেছে, আপনি পত্রিকার মানুষ, আমরা গণমাধ্যম কর্মী, সেই গণমাধ্যম কর্মী হিসেবে আমরা জানি না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি পিস্তল সহ কাউকে ধরেছে, পিস্তল উদ্ধার করেছে বা রাইফেল উদ্ধার করেছে বা চাপাতি উদ্ধার করেছে বা তলোয়ার উদ্ধার করেছে বা চাইনিজ কুড়াল উদ্ধার করেছে। তারা নিয়ে সংঘর্ষে আসে, শোডাউন করে, কিন্তু সেগুলো আবার তারা তাদের আস্তানায় নিয়ে যায় এবং সেগুলো থাকে, সেগুলো নিয়ে তারা পরবর্তী আক্রমণটি করে। এখন হয় কি, আপনি অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর নিজেদের দলের নেতাকর্মী বা ছাত্রলীগের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, তাহলে সমাজে আমরা যে ন্যায্যতার কথা বলি, সমাজে আমরা যে সমতার কথা বলি, আমরা যে আইনের শাসনের এক ধরনের আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলি, এই কথাগুলো একান্তই কথার কথা হয়ে থাকে। এই কথাগুলো সাধারণ জনমানুষের মনে প্রাণে হৃদয়ে কোনো বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে না। কি ভালো শিরোনাম, আমরা আগেও দেখেছিলাম। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ এবং প্রতিপক্ষ ভারত। আজও সেই ম্যাচটি হবে, চাইনিজ তাইপেকে হারিয়ে এই ফাইনালে উঠলো। আমাদের একমাত্র আনন্দের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে খেলা। কখনো ক্রিকেট, ফুটবল, বিশেষ করে ছেলেদের ফুটবল আমাদের এখন খুব একটা আনন্দের সংবাদ দিতে পারে না, কিন্তু অনূর্ধ্ব 16 মেয়েদের ফুটবল আমাদেরকে খুব বড়ভাবে আনন্দিত করেছে। আর হকির কথা বলছিলাম, হকির যে সংবাদটি দেখলাম এটি সত্যি সত্যি গর্ব করার মতো। আরেকটি
একটু আমাদের হকির এক সময় আমাদের খুব বড় রকমের ঐতিহ্য ছিল, যেমন লোসাই থেকে শুরু করে এরকম এক ঝাঁক তারকা প্লেয়ার আমরা পেয়েছিলাম যারা বিশ্ব একাদশে খেলেছিল, যারা পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপে এই ঢাকার মাঠে সম্ভবত 1985 সালে আমরা এক গোলে ড্র বা এক গোলে হেরেছিলাম, এরকম কিন্তু খুব ভালো খেলেছিলাম। ওই সময় আমাদের হকির একটি জোয়ার শুরু হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে অনেক কিছুর সঙ্গে সেই হকিও এক ধরনের চাপা পড়ে গিয়েছিল। এখন এই যে যুব দলটি ভারতের সঙ্গে এখন ফাইনাল খেলবে, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার, অত্যন্ত আনন্দের ব্যাপার। এক সময়ের ঐতিহ্যের হকি, এক সময়ের গৌরবের হকি যে কোনো কারণেই হোক, আমাদের ব্যবস্থাপনার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, এটা যে স্তিমিত হয়ে গেল, এটা যে তলিয়ে গেল, সেটা কারণটা আমরা নিশ্চয়ই জানি, আমাদের সংগঠকরা জানেন। এখন যখন আবার এই তরুণরা যখন হকির হাল ধরেছেন এবং তারা যখন আবার ভালো খেলছেন, মেয়েদের ফুটবলের মতোই বলবো আমি, তারা যখন আবার ভালো খেলছেন, এখন আমাদের সংগঠকদের দায়িত্ব, আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের যারা দায়িত্ব আছেন তাদের দায়িত্ব, সামগ্রিকভাবে স্পোর্টসের সঙ্গে যারা আছেন তাদের দায়িত্ব এই তরুণদেরকে যেন পৃষ্ঠপোষকতা বলতে যেটা বোঝায়, ট্রেনিং বলতে যেটা বোঝায়, দেশ বিদেশ মিলিয়ে সেই কাজগুলো যেন করা হয়। আমরা যেন শুধুমাত্র কৃতিত্ব নেয়ার জন্য সবাই মিলে কথা বলতে শুরু না করি। মাঠে যারা খেলেছে তাদের যেন আমরা ঠিকমতো কৃতিত্ব দেই, মাঠে যারা খেলেছে তাদের যেন আমরা তাদের যা প্রাপ্য, বিশেষ করে আর্থিক জায়গাটি যেন আমরা নিশ্চিত করি। এই ছেলেদের পেছনে যে ব্যক্তি, একজন দুজন ব্যক্তির নিশ্চয়ই কৃতিত্ব আছে, সেই ব্যক্তিত্বদের যেন ঠিকমতো স্বীকৃতি দেওয়া হয় এবং তার প্রেক্ষিতে সামগ্রিকভাবে যেন একটা উন্নততর প্রশিক্ষণের একটি ব্যবস্থা করা হয়। ব্যবস্থা করলে, আমি যেটা বারবার বলছি যে আমাদের এক সময়ের যে গৌরবের হকি সেটি আমরা এখন হারিয়ে ফেলেছি, সেখান থেকে আবার সেই গৌরবটি পুনরুদ্ধারের একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটি যেন আমরা কোনোভাবেই মিস না করি, এই সুযোগটি যেন আমরা অবহেলা করে এই ছেলেদেরকে প্রতিবার যেন আমরা অবিচার না করি। এই জায়গাটিতে অনুরোধ থাকবে ক্রীড়ার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের কাছে। আরেকটি শিরোনাম আমাদের সামনে রয়েছে, সেটি হচ্ছে বঙ্গবন্ধুর খুনি এবং যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় সংসদে এটি নিয়ে কথা হয়েছে। আইনমন্ত্রী বলেছেন যে প্রক্রিয়াও শুরু হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার করা গেছে, কিন্তু যুদ্ধাপরাধী তো এই বাংলাদেশে রয়ে গেছে, তাদের আত্মীয় পরিজন সম্পদ রয়ে গেছে এবং তারা মনে প্রাণে সেই যুদ্ধাপরাধীদের যে আদর্শ সেটিকে ধারণ করেন। যুদ্ধাপরাধী এবং এই বাংলাদেশ বিরোধী চক্রটিকে যদি শেষ পর্যন্ত তাদের অপকর্ম থেকে বিরত রাখতে হয়, তাহলে তাদের হাতে যে সম্পদ আছে সেই সম্পদ বিষয়ে রাষ্ট্রকে একটি সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তটি হতে হবে অত্যন্ত সুপরিকল্পিত গবেষণার ভিত্তিতে করতে হবে। এই সম্পদগুলো বাজেয়াপ্ত বা এই সম্পদগুলো তাদের হাত থেকে নেয়ার সময় যেন কোনো অন্যায়, অনিয়ম, অবিচার, অন্যায্যতা না হয়, এগুলো যেন লুটপাটের মতো জায়গাতে চলে না যায়, এরকম কোনো অভিযোগ যেন কেউ দিতে না পারে। এটি একটি কমিশন করে, সুবিবেচনা করে, কমিশনের পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রের কোন সংগঠন, কোন অঙ্গ কি করে এই সম্পদগুলো পরিচালনা করবে। যেমন একটি ব্যাংক, ওই ব্যাংকটি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সোনালী ব্যাংকের মতো কেউ যেন লোন নিয়ে চলে না যায়, বেসিক ব্যাংকের মতো কেউ যেন ওই ব্যাংক থেকে লোন নিয়ে চলে না যায়, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। খালি সম্পদ বাজেয়াপ্ত করলাম আর করব এই কথার মধ্যে সীমিত না থেকে কোন প্রক্রিয়াতে বাজেয়াপ্ত করব তার জন্য একটি কমিশন করা উচিত। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক,